না, এটা তো পত্রযুদ্ধ বলবো না, এটা বিরোধী দলনেতার কাজ। 2011 সালে সিপিএম এর বিরোধী দলনেতা এগুলো করতো না। 2016 সালে কংগ্রেসের বিরোধী দলনেতা এগুলো করতো না। এটা বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে যে রাজ্যের লিডার অব দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি অসত্য বলে যে সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না, আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো আপনি যদি দেখেন, আমি পয়েন্ট ওয়াইজ তার উত্তর আমি দিয়েছি যে ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। এবং উনার সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি বার্থ সার্টিফিকেটের আইন জানেন না। বার্থ সার্টিফিকেট এত বয়সে হয় না। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত, কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত। উনি যদি বিরোধী দলনেতাকে কোনো মেসেজ পাঠান যে কোন বইটা কোন পাতায় আছে, আমি ওনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। কারণ শেখার কোনো বয়স নেই। উনি আমার থেকে বড়, শেখার বয়স নেই। আমাকেও অনেক কিছু শিখতে হয়, শিখতে লজ্জা থাকাও উচিত নয়। শেখার কোনো শেষও নেই। স্বাভাবিকভাবে এটা ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। কারণ আইপ্যাকের প্রতীক জৈনের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভুয়া ভোটার, ডেথ ভোটার, বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীকে রাখার জন্য আপনি যদি দক্ষিণ 24 পরগনায় দুর্নীতিগ্রস্ত জেলা শাসক সুমিত গুপ্তাকে কলকাতা কর্পোরেশনের কমিশনার বানিয়ে বড় ভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান, তাহলে তো অবৈধ হবেই। ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড, ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে। আপনার ভুয়া বার্থ সার্টিফিকেট গুলো বিএলওরা এবং ইআরওরা আপলোড করছে ডিওদের কাছে, ওরা রিজেক্ট হচ্ছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, কাট অফ ডেট রয়েছে, সাল রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে। সেখানে হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে। 34টা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে। কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন, 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। ইলেকশন কমিশন সেই কথাই আইন বলেছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের কাট অফ ডেটের বাইরে এবং যে কমিউনিটিগুলোকে ওবিসি সার্টিফিকেট দেওয়া যায়
তার বাইরে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া যাবে না। তাই মুখ্যমন্ত্রী এখন মাঝপথে গিয়ে প্রথম কথা, তিনি প্রথম বিএলওদেরকে চমকে দিয়েছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, তাহলে 25, 26, 27 নভেম্বর যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে আপনারা অনেকেই দেখিয়েছেন, ধূপগুড়ি দেখিয়েছেন যে ডাটা এন্ট্রি অপারেটর কারা ছিল। হুগলি জেলাতে আপনারা ধরেছেন, আরামবাগে আপনাদের সব দেখিয়েছেন আপনারা। ইলেকশন কমিশন অনেক লেটে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং মিস্টার মুরুগন সহ, মিস্টার ডি অর্জুন সহ, নীলম মিনা সহ, স্মিতা পান্ডে সহ বহু জোন অবজারভার, 2-4টে জেলা করে করে এক একটা অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন, কিন্তু অনেক লেট করেছেন। এবারে আপনি তখন বললেন আচ্ছা যা হয়েছে হয়েছে, 58 লাখ গেছে, এবার হিয়ারিংটা সামলে নেব। হিয়ারিংটা সামলে নেব কিভাবে? 65 বছরের প্রবীণকে এখনই বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। ওবিসি নয়, তাকে আপনি ওবিসি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আপনি বাংলাদেশের চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, দিনাজপুর থেকে, রংপুর থেকে আসা লোককে, নোয়াখালী থেকে আসা লোককে, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী, আপনি যেহেতু 550 কিলোমিটার বেড়া দিয়ে আর জমি দেননি, তাদেরকে আপনি ডোমিসাইল বানিয়ে দিচ্ছেন এবং আপনার এসডিওরা, ডিএমরা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে। ক্যানিং এ তো আমাকে একজন বললেন বিএলও যে বিডিওর কাছে ডোমিসাইল, এসডিও ক্যানিং এর কাছে ডোমিসাইল সার্টিফিকেট ফাঁকা পড়ে আছে, ওরা এসডিও সই করা নিয়ে আসছে, ফিল আপ করে জমা করিয়ে দিচ্ছে। ডোমিসাইল সার্টিফিকেট একটাই জানেন না আপনি, আপনার লোকেরা আইপাক না জানতে পারে, চ্যাংড়ারা পয়সা তোলার জন্য এসছে, ব্রোকার। আপনাদের তো জানা উচিত, আপনার তো প্রচুর অ্যাডভাইসার, কেউ তো রিটায়ার করে না। নবান্নর যা অবস্থা হয়েছে আধিকারিকদের, দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো জায়গা নেই। একটা মুখ্যমন্ত্রীর কত অ্যাডভাইসার লাগে? আলাপন বন্দ্যোপাধ্যায় অ্যাডভাইসার, হরিকৃষ্ণ দ্বিবেদী অ্যাডভাইসার, আবার মনোজ পান্ত এখন স্পেশাল প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার। হাতি পুষছেন, 3 লক্ষ টাকা করে বেতন দেবেন, বাংলো দেবেন 2-3টে করে, তারপরেও HR এর টাকা তুলবে, গাড়ি নিবেন, সিকিউরিটি নিবেন, এই করবেন। বাংলায় আর নতুন কোন ছেলে মেয়ের চাকরি বাকরি হবে না। কেউই একটা আরডি মিনাকে দিল্লিতে আপনি ভাববেন 12 বার এক্সটেনশন দিয়েছে, 12 বার, 60 বছরে রিটায়ার করার পরে 12 টাইম এক্সটেনশন। এ তো একদম এক্সেপশন কেস, পশ্চিমবঙ্গটাকে যে জায়গায় নিচ্ছেন আপনি। এবারে যাদেরকে চিফ সেক্রেটারি করেছেন আর হোম সেক্রেটারি করেছেন, এটা তো কোথাও হয় না। IAS IPS রা সহ্য করছেন কি করে? আমি তো দীর্ঘদিনের ল মেকার, আমি নিজে বলছি। আপনি মাননীয় নন্দিনী দিদিমণিকে CS করেছেন, তার থেকে সিনিয়র হচ্ছে ফিনান্সের সেক্রেটারি প্রভাত মিশ্র। প্রভাত মিশ্র গিয়ে বলবেন তো ম্যাডাম রিপোর্ট করতে হবে। আপনি 2004 ব্যাচের জগদীশ মিনাকে করেছেন হোম সেক্রেটারি, আর এবারে আপনার তো পছন্দের ডিজি সম্ভবত আটকে গেছে, পছন্দের ডিজি আটকে গেছে, তার টাইমও শেষ হয়ে এসছে 31শে জানুয়ারি। এবারে আপনি ডিজি একটা কাউকে করবেন। 2004-এর হোম সেক্রেটারি ডিজিকে রিপোর্ট করতে হয় প্রথম কার কাছে? HS এর কাছে। HS রিপোর্ট করে পুলিশ মিনিস্টারের কাছে, সেটা আপনি হোম প্লাস CM। 2004-এর লোক আপনি হোম সেক্রেটারি করেছেন, আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি। যাকেই করতে পারেন, যেসব নাম শুনছি বাজারে, অনুজ শর্মার নাম শুনছি, পীযূষ পান্ডের নাম শুনছি, আমি বললাম পাল্টে যাবে হয়তো, কারো পৌষ মারবে, কারো সর্বনাশ হবে। তা আপনার হোম সেক্রেটারিকে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র IPS। প্লিজ ভাবুন, এই সিস্টেম মেনে নেওয়া যায় না।
তাই মুখ্যমন্ত্রীর চিঠির যা যা অভিযোগ তার পাল্টা যুক্তি, তথ্য, প্রামাণ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত এবং 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। মুখ্যমন্ত্রী এখন বলছেন যে যারা দিল্লি থেকে দিল্লির নির্দেশে বাংলার কিছু বিজেপি নেতাদের নির্দেশে নাম কাটছেন তাদের বাবা মায়ের কাগজপত্র আছে তো, তাদের নাম আছে তো, দিল্লির বাবুদের লাড্ডু খেয়ে ঘেঁচু ঘেঁচু এই সমস্ত দেখিয়েছেন, ব্যাঙ্গমা ব্যাঙ্গমীদের গল্প করা হচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এটা 2-3 বছর সময় নিয়ে তো করাই যেত। উনি যেভাবেই হোক এপ্রিল মাসটা পার করাতে চাইছেন। উনার সমস্যা এটা। বিহার তো উদাহরণ, এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে, দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে, ফার্স্ট হয়ে গেছে বিহারে। বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিত ভাবে পার্টি হয়েছিল, সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথায় চলে, সে বলতে আপনি পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চাই। আপনি যে সমস্ত লয়ারদের দাঁড় করান সেই সব লয়ারদের 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয়। আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন? আমাদের টাকা দিয়ে। আমি বিজেপি, কেয়া ঘোষ বিজেপি, আপনারা সাংবাদিক, ছেড়ে দেন, আমরা তো নাগরিক, আমাদের তো প্রত্যেকের প্যান কার্ড আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে। সিলিং এর বাইরে গেলে এখন তো নরেন্দ্র মোদীজির সরকার 12 লাখ পর্যন্ত আপনাদের এক্সাম্পট করে বিরাট সুবিধা করে দিয়েছে, বিরাট সুবিধা করে দিয়েছে মধ্যবিত্তদের। এটা একটা বড় মোদীজি যেটা দিয়েছেন এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন ক্যালকুলেশন করে বছরে কত টাকা সেভ করছেন। তারপরেও আমরা তো ট্যাক্স পেয়ার, আমরা জানতে চাইবো না? আপনি এত বড় বড় লয়ার দিয়ে দাঁড় করিয়েছিলেন, অযাচিত বিহারের কেসে পার্টি হয়েছেন। সুপ্রিম কোর্ট কি বলল? সুপ্রিম কোর্ট স্টে দিল না। সুপ্রিম কোর্ট বলল এটা ইলেকশন কমিশনের কাজ, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। স্বাধীনতার পরে 8 বার হয়েছে, এটা 9ম বার। সুপ্রিম কোর্ট কি বলল? বলল জেনুইন কোন নাম বাদ গেলে একদম সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে আসবেন, আমরা প্রোটেকশন দেব নাগরিকদের। আর্টিকেল 226 মৌলিক অধিকার। আপনাকে ভোটার প্রাপ্তবয়স্ক হলে ভোটাধিকার আপনি পাবেনই। মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাওয়া। যে দিল্লির কথায় নাম কেটেছে, বৈধ ভারতীয় নাম কেটেছে, সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি, পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই 6 লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে, আপনাকে তুলতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।